নমস্কার, আমি স্মিতা। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আজ শুনবে লেখক সুদেব ভট্টাচার্যের লেখা গল্প পিঙ্গল কন্যা। গল্প শুরু করার আগে বরাবরের মতোই অনুরোধটুকু রাখবো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, আর গল্পগুলো ভালো লাগলে শেয়ার করে দিও। আজকের গল্প থেকে কোন প্রশ্ন অপেক্ষা করছে জানতে হলে গল্পটি মন দিয়ে শুনে ফেলো একদম শেষ অবধি। আর দেরি নয়, চলো শুরু করি আজকের গল্প। সুদেব ভট্টাচার্যের কলমে পিঙ্গল কন্যা। রেশম ফিরিরি রেশম ফিরিরি উড়ে রাজাও কি ধাড়াম ভঞ্জং রেশম ফিরিরি রেশম ফিরিরি রেশম ফিরিরি উড়ে রাজাও কি ধাড়াম ভঞ্জং রেশম ফিরিরি এক নালে বন্দুক দুই নালে বন্দুক मीर गालाई ताके को एक नाले बंदूक दुई नाले बंदूक मीर गालाई ताके को मीर गालाई मिले ताके को हुई ना माया लाई दाके को। হিমাচলের এই এলাকায় জনমানব বেশি নেই, টুরিস্টও খুব একটা বেশি আসে না। তাই হয়তো এখনও মানুষের ভিড়, কোলাহল এবং ভ্রমণার্থীদের থেকে কোনোভাবে রক্ষা পেয়ে গেছে এই মনোরম জায়গাটা। শহর থেকে অনেক দূরের এক নির্জন, অনাঘ্রাতা, অপার্থিব সুন্দর উপত্যকা। শুধু পাথুরে ভূমিকে চারিধার থেকে ঘিরে কিছু সবুজ পাহাড় দাঁড়িয়ে আছে, আর উপত্যকার বুক চিরে চলে গিয়েছে উচ্ছল পাহাড়ি এক নদী। জনমানবহীন এই উন্মুক্ত প্রান্তরে শুধু শোনা যায় পাখির ডাক আর ওই খরস্রোতা নদীর বয়ে যাওয়ার একটা কুলুকুলু শব্দ। এছাড়াও রয়েছে কিছু অদ্ভুত সারস পাখির আনাগোনা। তারা ঝাঁকে ঝাঁকে জল খেতে এসেছে নদীর তীরে। নদীর ধারেই সাদা নুড়ি বিছানো বিস্তৃত চড়া। তার উপর দিয়েই মন্থরভাবে হেঁটে যাচ্ছিল ইলোরা আর প্রতীক। গত মাসেই তাদের বিয়ে হয়েছে। পাহাড় দুজনেরই খুব প্রিয়, তাই মধুচন্দ্রিমার জন্য হিমাচলের এই জায়গাটাই বেছে নিয়েছে তারা। প্রতীক বলল, কি ম্যাডাম, এত দূরে দূরে হাঁটছেন যে? দেখছি প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্যকে। কি অপূর্ব সুন্দর জায়গা, তাই না? আর তুমি তার চেয়েও সুন্দর। তুমি আর শুধরবে না। কে বলল আমি শুধরতে চাই? দুজন দুজনের ঠোঁটে ঠোঁট রাখল। কতগুলো সারস ডানা ঝাপটে উড়ে গেল পাহাড়ের দিকে। চলো না ওই পাথরের ওপরে গিয়ে বসি। ইলোরা প্রতীকের হাত ছাড়িয়ে দৌড়ে চলে গেল ওইদিকে। ওদের থেকে কিছু দূরেই একটা প্রকাণ্ড পাথর দাঁড়িয়ে রয়েছে নদীর গা ঘেঁষে। আরে ইলোরা দাঁড়াও, তবে রে একবার ধরতে পারলে কিন্তু। প্রতীক আদর মাখা গলায় হাত বাড়িয়ে ইলোরার দিকে ছুটে যায়, কিন্তু পাথরটার অপর প্রান্তে যেতেই একটা অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে তাদের চোখের সামনে। এতক্ষণ বিশাল পাথরটা পড়ে থাকায় এদিকের দৃশ্য লুকিয়েছিল ওদের দৃষ্টির থেকে। এখন ওরা দুজনেই অবাক হয়ে দেখতে লাগলো অদ্ভুত সেই দৃশ্য। ওদের সামনেই মাটির মধ্যে ছোট্ট বৃত্তাকার একটা কুণ্ড রয়েছে। সেই জলাশয় ক্রমাগতই তার ভিতর থেকে গরম জল উদ্গীরণ করে চলেছে। তারপর সেই জল পাশের নদীর সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে। আরে বাস, এটা তো মনে হচ্ছে কোনো ভূগর্ভস্থ উষ্ণ প্রস্রবণ। আর জলের রংটা দেখেছো? কি অদ্ভুত সুন্দর না? প্রতীক দেখল
ভূগর্ভ থেকে বেরিয়ে আসা জলের ধারার রং একেবারে গাঢ় হলুদ, যেন মনে হচ্ছে হলুদ গোলা জল বেরিয়ে আসছে গলগলিয়ে। সত্যি প্রকৃতির কি খেলা! হ্যাঁ, এমনও হয়। এই গন্ধক রয়েছে নাকি? যা, গন্ধকের রং এত গাঢ় হলুদ হয় বুঝি? ইলোরা আঙুল দিয়ে দেখালো এবার ওদের থেকে কয়েক পা দূরে পড়ে থাকা 3টে পাথরের দিকে। 2টো ছোট পাথরের ওপর বসে রয়েছে একটা ত্রিভুজাকৃতির বিশাল পাথর। সে পাথর 3টে একসঙ্গে একটা দীর্ঘ গুহার রূপ ধারণ করেছে। চোখে অপার বিস্ময় নিয়ে ওরা ওদিকেই এগিয়ে গেল। বাবা, অদ্ভুত ব্যাপার, তাই না? সত্যি মনে হচ্ছে এই দুটো পাথরকে যেন পিষে মারছে ওপরের ওই বড় পাথরটা। কিরকম উল্টোনো ত্রিভুজের মতো দেখাচ্ছে ওটা, দেখেছো? প্রতীক পাথরটার নিচে এসে দাঁড়াতেই কেমন যেন কানে তালা লাগার মতো অনুভূতি হলো ওর। ইলোরাও এগিয়ে এসে দেখল পাথরটার গায়ে লাল হলুদ দাগ। মনে হচ্ছে কেউ হলুদ আর সিঁদুর মাখিয়েছে। সত্যি মানুষ পারেও বটে। তেল সিঁদুরের বহর দেখেছো? পৃথিবীর সবখানেই মন্দির বানিয়ে ফেলতে পারে এরা। এই ইলু, এই একবার এদিকে এসো না। আরে আরে কি করছো কি? ইলোরাকে পাথরের নিচের সেই গুহার মধ্যে টেনে নিয়ে গেল প্রতীক। এইবারে পেয়েছি কাছে। হ্যাঁ, কোথায় যাবে এবার? আরে ধুর, কি করছো? প্লিজ এখানে না শোনা, কেউ এসে পড়বে। এটা আমাদের হানিমুন ম্যাডাম, কেউ আসবে না এখানে। এই পাণ্ডব বর্জিত জায়গায় খেয়ে আসবে। এবার আর কোনো কথা শুনবো না। সোজা চুমু খেয়ে নেবো কিন্তু। আরে আরে ছাড়ো, কি দুষ্টুমি করছো তুমি না। প্রতীক আর ইলোরা পাথরের নিচেই একে অন্যকে জড়িয়ে ধরল। তারপর গাঢ় চুম্বন করে প্রেমের আবেশে হারিয়ে গেল কোনো অজানা প্রেমের দুনিয়ায়। দুজনেরই আর কোনো বাহ্য জ্ঞান নেই। যখন ইলোরা চোখ খুলল তখন বিকেল হয়ে গিয়েছে। নদীর ধারে সারসগুলি চেঁচামেচি শুরু করেছে। ইলোরা দেখল পাশেই শুয়ে রয়েছে প্রতীক। ইলোরা শাড়িটা পরে নিল তাড়াতাড়ি। ইস, কি কাণ্ডই না বাঁধিয়েছে ওরা। শেষে কিনা খোলা আকাশের নিচে এক গুহার মধ্যে আদিমতম মানুষের মতোই। প্রতীক, ওঠো, হোটেলে ফিরতে হবে তো। প্রতীক ঘুম ভেঙে উঠে বসল। পৃথিবীর সব থেকে সুখী পুরুষ মনে হচ্ছে আজ তার নিজেকে। গুহা থেকে বেরিয়েই ওরা দেখল এক খ্যাপাটে মার্কা সন্ন্যাসী গোছের লোক ওদের দিকেই দ্রুত পায়ে এগিয়ে আসছে। তার সারা গায়ে বিভূতি, মাথায় পিঙ্গল জট আর কপালে রক্ত তিলক। দুজনকে গুহা থেকে বেরোতে দেখেই সে স্তম্ভিত হয়ে গেল। সম্ভবত এখানে সে আর কোনো মানুষ দেখে অভ্যস্ত নয়। তারপর দুজনের আলুথালু বেশ, শারীরিক অবস্থা দেখে তার মুখ চোখ লাল হয়ে গেল ক্রোধে। ষাঁড়ের মতো ফুঁসতে ফুঁসতে ওদের দিকে দ্রুত পায়ে ধেয়ে আসতে লাগলো সে। ইলোরা ভয়ে প্রতীকের হাত চেপে ধরল। আরে চিন্তা করো না, কিচ্ছু হবে না, ওকে আসতে দাও। সন্ন্যাসীটা কিন্তু ওদের দিকে গেল না। সে সোজা গুহার মধ্যে ঢুকে গেল। তারপর যখন বেরিয়ে এলো তখন তার সারা শরীর রাগে কাঁপছে। সে ক্রোধে চিৎকার করতে লাগলো। ইলোরা আর প্রতীক এবার সত্যিই ভয় পেয়ে গেছে। সন্ন্যাসী মুঠোর মধ্যে এক খাবলা মাটি তুলে নিয়ে বিড়বিড় করে মনে মনে জপ করতে লাগলো। তারপর সেটা ওদের দিকে ছুঁড়ে মারল। নিমেষের মধ্যে কালবৈশাখী ঝড়ের ঠিক আগের মুহূর্তের মতো এক গাঢ় অন্ধকার নেমে এলো চারপাশে। অমনি সব সারস পাখিগুলি পাগলের মতো এলোমেলো উঠতে শুরু করে দিল আকাশে।
একের পর এক এলোমেলোভাবে উড়ে এসে ওরা পাথরের গায়ে ধাক্কা মারতে লাগলো, আর সেই আঘাতে রক্তাক্ত হয়ে মৃত্যুবরণ করতে লাগলো। কি হচ্ছে ইলোরা আর প্রতীক কিছুই বুঝতে পারছে না। ওরাও খুব ভয় পেয়ে গেছে। চলে এসো ইলোরা, এখানে আর দাঁড়ানোটা মনে হয় ঠিক না, চলো। ইলোরার হাত ধরে টানতে টানতে ও গাড়ির কাছে নিয়ে গেল। দুজনেই দৌড়ে গিয়ে গাড়িতে উঠে কাঁচ তুলে দিল। প্রতীক গাড়ি স্টার্ট করেই রাস্তার দিকে গাড়ি ছোটালো। কাঁচের এপারে বসেই আতঙ্কিত ইলোরা বাইরে ঘটে যাওয়া এক বীভৎস দৃশ্য দেখে চোখ বুজে ফেলল। দূরে গুহার মুখে দাঁড়িয়ে সেই সন্ন্যাসী দুই হাত তুলে অদ্ভুত ভঙ্গিতে চেয়ে আছে আকাশের দিকে, আর অসংখ্য সারস পাখি এসে ওর গা থেকে খুবলে নিচ্ছে মাংস। এরপরেই পাহাড়ি বাঁকে গাড়িটা টার্ন নিতেই ওরা ওকে আর দেখতে পায়নি। কলকাতায় ফিরে ইলোরার মন ভীষণ খারাপ হয়ে গেছে। হানিমুনে গিয়ে এরকম খারাপ অভিজ্ঞতা হবে ভাবতেও পারেনি কেউ। বাড়িতে এসে এ নিয়ে আর কাউকে কিছু জানালো না ওরা। বেশ কিছুদিন কেটে গেল এর মধ্যে। প্রতীক অফিস জয়েন করে নিয়েছে। ইলোরাও ওর নাচের স্কুল শুরু করেছে বাড়িতেই। সারা দিন অফিস করে ক্লান্ত প্রতীক বাড়ি ফিরে নতুন বউয়ের হাতে গরম চা পেয়ে আহ্লাদে আটখানা হয়ে থাকে। একদিন রাতের বেলা প্রতীক ইলোরাকে জড়িয়ে ধরে বলল, কি গো, আজকে কিন্তু খুব ইচ্ছে করছে। আজ না, লক্ষ্মী ছেলে, কাল তো অফিস আছে নাকি, শুয়ে পড়ো এক্ষুনি। আরে ধুর, অফিস তাতে কি হয়েছে? বউকে আদর করতেও কি বসের কথা শুনতে হবে নাকি? হ্যাঁ, তুমি না পারো বটে। কথা শেষ করতে পারে না ইলোরা। প্রতীকের ঠোঁট ওর ঠোঁট দুটোয় চেপে বসেছে। ইলোরা চোখ বুজে ফেলল। আদরের মাঝেই একসময় চোখ মেলতে ইলোরা আতঙ্কে চমকে উঠল। ভয়ানক এক চিৎকার করে উঠল সে। এই কি সর্বনাশ! এক বিশ্রী কদাকার মুখ এখন তার মুখের সামনে নিঃশ্বাস ফেলছে। প্রতীক কোথায়? এতক্ষণ কে তাকে চুমু খাচ্ছিল? কে তার শরীরময় দাপিয়ে বেড়াচ্ছে? এ তো সেই ভয়ঙ্কর হলুদ দুটো চোখ, মাথায় ময়লা জট, কঙ্কাল সার গায়ে সাদা ছাই। ইলোরা শরীরের সমস্ত শক্তি একত্র করে এক ধাক্কায় ওকে সরিয়ে ফেলে গোঙাতে লাগলো। প্রতীক আচমকা এই ধাক্কায় ভ্যাবাচাকা খেয়ে গেল। কি হলো হঠাৎ ইলোরা? ইলোরা, এই ইলোরা, কি হয়েছে? কি? চলে যাও, চলে যাও, চলে যাও। কে তুমি? আমি কিন্তু চিৎকার করবো। ইলোরা, এমন করছো কেন? কি শরীর খারাপ লাগছে? আমি প্রতীক, দেখো দেখো, আমি প্রতীক। কি হলো? কাকে চলে যেতে বলছো ইলোরা? ইলোরা এবার হাউমাউ করে কেঁদে ফেলল। ভয়ে ওর হৃৎপিণ্ড মুখ থেকে যেন বেরিয়ে আসবে। বিস্ফারিত চোখে চারিদিকে একবার তাকিয়ে খানিকটা আশ্বস্ত হতে ও বলল, প্রতীক, আমি কি স্বপ্ন দেখলাম? ওই লোকটা, ওই লোকটা এসেছিল, বিশ্বাস করো। ওই লোকটা আমার গা খিটখিট করছে আমার সাথে। কি? আরে ইলোরা, শান্ত হও, শান্ত হও। কোন লোকটা? কার কথা বলছো? ওই যাকে আমরা দেখেছিলাম গুহার মুখে, সেই সাধুটা। ইলোরা, আরে আরে বাবা, ইটস আ ব্যাড ড্রিম অনলি। কিচ্ছু হয়নি, কেউ এখানে আসেনি। আর সেই লোকটা এখানে আসবে কি করে? কিন্তু কোনো কিন্তু নয়।
এবারে শুয়ে পড়ো তো, ওসব নিয়ে একদম ভেবো না, শুয়ে পড়ো। ইলোরা কিছুটা শান্ত হলো। প্রতীক ওকে জল এনে দিল। ভোরের দিকে আকাশে আলো ফুটলে ইলোরা একটু ঘুমাবার চেষ্টা করল। এরপর আর তেমন কোনো কিছুই মনে হয়নি ইলোরার। সবকিছু স্বাভাবিক চলছিল দুজনের। দেখতে দেখতে বিয়ের প্রায় বছর ঘুরে গেল অজান্তেই। একদিন ডক্টর মিত্র চেম্বার থেকে বেরিয়েই ইলোরা প্রতীককে আনন্দে ফোন করে ফেলল। হ্যাঁ বলো, কি বললেন ডাক্তার? এই জুন মাসে ডেট দিয়েছেন, তাই টেনশন হচ্ছে। আর বেশি দিন তো নেই। ডার্লিং, এত টেনশন করার মতো কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আর রিপোর্ট দেখে কি বললেন বলো তো? রিপোর্ট সব ওকে আছে। ইউএসজি রিপোর্ট দেখে বললেন বেবি একদম ঠিক আছে। লাভলি, তাহলে তো খুব শিগগিরই বাবা হচ্ছি। আজই অফিসে পার্টিটা দিয়ে দিই নাকি? না মশাই, আপনি আজ জলদি বাড়ি ফিরুন, তাহলেই হবে। ওকে ডার্লিং, তাই হবে। টাটা, বাই, লাভ ইউ। নার্সিং হোমের বাইরে দ্রুত পায়চারি করছিল প্রতীক। এই কয়েক মুহূর্ত আগে থেকে বেশ টেনশন শুরু হয়েছে তার। 10 মিনিট আগেই ব্যথা উঠেছিল। তারপর 2-3 জন নার্স মিলে ইলোরাকে ধরে ওটিতে নিয়ে গেল। প্রতীককে ভেতরে যেতে দেয়নি। আর তারপর থেকেই ইলোরার জন্য খুব চিন্তা হচ্ছে ওর। আজ সকালেই ডাক্তার বলেছিল সব নাকি ঠিকই আছে, শুধু রক্তটা বড্ড কম। ওটাই একটু তুলতে হবে এক্সটার্নালি ব্লাড দিয়ে, বাকি আর চিন্তার কিছু নেই। বিকেল 5:10 বাজে। প্রতীক নার্সিং হোমের বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে দেখল আকাশ প্রচণ্ড অন্ধকার করে এসেছে। প্রবল ঝড় আসতে চলেছে। কিন্তু কি আশ্চর্য, মিনিট 10 আগেও তো কড়া রোদ্দুর ছিল আকাশে। কিছুক্ষণ আগেও কি কেউ ভেবেছে যে এরকম একটা কালবৈশাখী ধেয়ে আসবে? বাইরে এখন রাতের মতো কালো হয়ে এসেছে সবকিছু। প্রচণ্ড ধুলো উঠছে। মানুষজন প্রাণপণ এলোপাথারি দৌড়ে বেড়াচ্ছে এদিক সেদিক। তারপরেই কড়কড় শব্দে খুব কাছে কোথাও একটা বাজ পড়ল। হঠাৎ করেই দরজা ঠেলে সিস্টার বেরিয়ে এসে বলল, কংগ্রাচুলেশন স্যার, আপনার মেয়ে হয়েছে। প্রতীকের নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলছি, ইলোরা কেমন আছে সিস্টার? একটু দুর্বল, অনেকটা রক্ত বেরিয়েছে তো, তবে চিন্তার কিছু নেই, বিকেলের মধ্যেই ঠিক হয়ে যাবে। ওকে, বলছি এখন কি একবার ভেতরে যেতে পারি? সো সরি স্যার, এখনই নয়, আপনি দয়া করে একটু ওয়েট করুন। ডক্টর মিত্র আপনার সঙ্গে কথা বলবেন, উনি আসছেন কিছুক্ষণের মধ্যেই। কিছুক্ষণ পরে ডক্টর মিত্র এসে বললেন, ওয়েল প্রতীক, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন ডাক্তারবাবু, কী ব্যাপার? মেয়ে হয়েছে শুনেছ নিশ্চয়ই। বেবির একটু কমপ্লিকেশন দেখা দিয়েছে। কমপ্লিকেশনস? আই মিন কেমন কমপ্লিকেশনস? ডক্টর, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? দেখো, এখনই কিছু বলা যাচ্ছে না, তবে আমরা সাসপেক্ট করছি জন্ডিস। একদিনের বাচ্চার জন্ডিস হওয়াটা খুবই রেয়ার কেস বলতে পারো, তবে একেবারেই যে হয় না এমনটাও নয়। আজকাল তো ডায়াবেটিক বেবিও জন্মাচ্ছে। আমরা ইনকিউবেটরে রেখেছি স্পেশাল অবজারভেশনে। দেখি যদি কিছু ইমপ্রুভ করে তাহলে আমরা জেনারেল পেটে দিয়ে দেব। ডাক্তারবাবু, আপনি শুধু এটুকু বলুন যে ভয়ের কিছু নেই তো? চিন্তা করো না, আমরা দেখছি। তুমি একবার দেখে এসো না, ওই কাঁচের এপার থেকে দেখতে পাবে, ডান দিক থেকে 3rd বেডে। প্রতীকের মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে। ওর সব আনন্দটুকু যেন গ্রাস করে নিয়েছে গভীর এক দুশ্চিন্তা। ইস, মেয়েটা শেষে জন্ডিস নিয়ে জন্মালো। ধীরে ধীরে ও এগিয়ে গেল ইনকিউবেটরের সামনে।
কাঁচের এপার থেকে হালকা আলোর নিচে ঘুমন্ত বাচ্চাটাকে দেখে শিউরে উঠল প্রতীক। ইনকিউবেটরের মধ্যে সাদা তোয়ালের মধ্যে শুয়ে আছে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, কিন্তু হায় ঈশ্বর, ওর গায়ের রং যে একেবারে কাঁচা হলুদের মতো পিতাভ। তেরো দিন পরে ডক্টর মিত্র বললেন, বুঝলে প্রতীক, আমার জানা নেই মেডিকেল হিস্ট্রিতে এই অদ্ভুত ঘটনাটাকে ঠিক কি বলে যেটা তোমার মেয়ের ক্ষেত্রে ঘটেছে। আমরা প্রথমে ভেবেছিলাম লিভার ড্যামেজড, কিন্তু তা নয়। রক্তে বিলিরুবিন খুব বেশি মাত্রায় রয়েছে বটে, কিন্তু তা জন্ডিসের জন্য নয়। ইনফ্যাক্ট কী কারণে এত বিলিরুবিন ক্ষরণ হচ্ছে তাও বোঝা যাচ্ছে না। সব রকম পরীক্ষাই তো করা হলো, অথচ বেবি একদম সুস্থই আছে। শুধু গায়ের হলুদ পিগমেন্টটাই আমাকে ভাবাচ্ছে। আমার মনে হয় ব্যাপারটা জেনেটিক, জানো। তোমাদের বংশে কারোর হয়তো ছিল হাই বিলিরুবিনের ধাত, সেটাই ওর ক্ষেত্রে ফিরে এসেছে। যাই হোক, আপাতত বাকি কোনো সমস্যা নেই। হতে পারে বড় হবার সঙ্গে সঙ্গে ইমিউনিটি ডেভেলপ করলে এটুকুও চলে যাবে। আমি তাই আজই ডিসচার্জ লিখে দিচ্ছি, তুমি ইলোরা আর বেবিকে নিয়ে চলে যেতে পারো। ডাক্তারের আশ্বাস শুনে প্রতীক যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই কদিনে ইলোরা আর ও দুজনেই দুশ্চিন্তায় ছিল খুব। গায়ের হলুদ রংটা হয়তো আস্তে আস্তে মিলিয়ে যাবে, সে নিয়ে আপাতত চিন্তার কিছু নেই। সব কিছু সুস্থ থাকলেই হলো। সেদিন বিকেলেই বাচ্চাটাকে নিয়ে বাড়ি ফিরল ওরা। ওই দিন রাত্রে দুজনে মিলে শুয়ে শুয়ে মেয়ের হাত পা ছোঁড়া দেখছিল মন দিয়ে। কি গো, কিছু নাম ভেবেছ? কি দেওয়া যায় বলো তো? ইলোরার ই আর প্রতীকের প, দুই মিলিয়ে প্রীতি। কেমন হলো? বাহ, অসাধারণ, মিষ্টি হয়েছে। প্রতীক আর ইলোরার মেয়ে প্রীতি। বাহ, তাহলে এটাই ফাইনাল, প্রীতি। এরপর আরও কয়েক মাস কেটে গেল। ইলোরা আর প্রতীকের কোলে হেসে খেলে বড় হতে লাগলো ছোট্ট প্রীতি। ধীরে ধীরে মুখে একটা দুটো করে বুলিও ফুটছে ওর। ওদের ছোট্ট সুখের সংসার ভরে গেছে আনন্দে। প্রীতির যখন 1 বছর বয়স, তখন ইলোরা আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। কিন্তু কোথা থেকে যেন এক রাশ কালো অন্ধকার ঘনিয়ে এলো ওদের মাথার উপরে। প্রথম অঘটনটা ঘটল ডিসেম্বরের এক সকালে। সেদিন রোজকার মতোই রান্নাবান্না ও ঘরের কাজে ব্যস্ত ছিল ইলোরা। বারান্দায় আপন মনে পুতুল আর টেডি বিয়ার নিয়ে খেলছিল প্রীতি। প্রতীকও অফিস বেরোবে। সকালবেলা জলখাবার সেরে অফিস বেরোনোর মুখেই গেটের সামনে এসে ও থমকে গেল। পায়ের তলায় কি একটা ভেজা ভেজা পিচ্ছিল অনুভূতি হতেই প্রতীক নিচের দিকে তাকিয়ে দেখল ওর জুতোর নিচে চাপা পড়ে রয়েছে একটা মৃত বক। শুধু শরীরটাই, গলাটা কেউ কেটে ফেলে রেখে দিয়ে গেছে। পাখিটার রক্তে মাটি লাল হয়ে রয়েছে। প্রতীক আরও আশ্চর্য হলো এই দেখে যে বকটার চারপাশে রাস্তার ওপরেই গুঁড়ো হলুদ ছড়িয়ে একটা বৃত্ত আঁকা হয়েছে, আর তার মধ্যে টকটকে দুটো জবা ফুল। এসব আবার কি? এসব কাণ্ড করলই বা কে? কেউ দেখে ফেলার আগেই প্রতীক পা দিয়ে ঠেলে ঠেলে ওগুলোকে ড্রেনের কাছে নিয়ে গিয়ে ফেলে দিল। তারপর আপন মনে বাসস্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ মনে হলো কেউ যেন আজ ফলো করছে তাকে। ওদের পাড়াটা এমনিতেই নির্জন। গলির মধ্যে পিছন পিছন কেউ হেঁটে এলে যে কেউই টের পাবে সেটা। বাস স্টপ এখনো মিনিট 10 হাঁটা পথ। প্রতীক একবার দাঁড়ালো, তারপর পেছন ফিরতেই দেখল সেখানে ফেলে আসা রাস্তাটা ছাড়া আর কোথাও কেউ নেই।
তবু ওর কেন মনে হচ্ছে যে কেউ ওর পেছনেই আছে। এরকম বার দুই প্রতীক দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো কেউ রয়েছে কিনা, কিন্তু কোনো বারেই কাউকে দেখতে পেল না। বাস স্টপের কাছাকাছি চলে আসতেই একজন পাগল গোছের লোক আচমকাই ওর সামনে লাফ দিয়ে এসে দাঁড়ালো। কোথা থেকে এলো এ? প্রতীকের সামনে সে এসে নেচে নেচে বলতে লাগলো, মঙ্গলে মা মঙ্গলে পা, আর কেউ বাঁচবে না। প্রতীক যতই ওকে এড়িয়ে যাবার চেষ্টা করতে লাগলো, পাগলটা ততই ওর রাস্তা আটকে নানা রকম ছড়া বলতে লাগলো। প্রতীক হাত দিয়ে চড় মারার ভঙ্গিতে দুবার এগিয়েও গেল ভয় দেখাতে, কিন্তু সে তো ভয় পেলই না, উল্টে অট্টহাস্য করে উঠল। প্রতীকের বিরক্তি লাগছিল। অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে তার। হঠাৎ করেই পাগলটা নিজের ঝোলা থেকে একটা ভাঙা আয়নার টুকরো বের করে আনলো। সেটা প্রতীকের মুখের সামনে ধরতেই প্রতীক চমকে উঠল। সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল না তাতে। তার বদলে খুব পুরনো আর খুব চেনা একটা মুখ ভেসে উঠল আয়নার কাছে। মাথায় জটা, কপালে রক্ততিলক আর হলুদ দুটো চোখ। এ তো সেই। প্রতীক চেঁচিয়ে কিছু বলতে গেল পাগলটাকে, কিন্তু বলতে পারল না। পাগলটা হাসতে লাগলো জোরে জোরে আর বলতে লাগলো, ডাক দিয়েছে মঙ্গলের মা, আর কথা বলবি না, আর কোথাও যাবি না, আর তাকে ঘরে রাখতে পারবি না। প্রতীকের গলা থেকে স্বর বেরোচ্ছে না। কেউ যেন তার টুঁটি চিপে ধরেছে খুব জোরে। তার হাত পাও যেন আর তার বসে নেই। সে কিছুই করতে পারছে না। প্রচণ্ড রাগ হচ্ছে প্রতীকের। এ একদম বন্ধকর পরিস্থিতি। সে কি মরে যাচ্ছে? সমস্ত শক্তি জড়ো করে সে তেড়ে যেতে চাইল ওই পাগলটার দিকে, কিন্তু পারল না। পা আটকে রইল মাটিতেই। সে দেখল আয়নার সেই মুখটাও হাসছে, পাগলটাও হাসছে। দুজনের চেহারার কি অদ্ভুত মিল। প্রতীকের গলা চিরে রক্ত বেরিয়ে এলো, তবু একটা শব্দ বেরোলো না। আচমকা সে রাস্তার মধ্যেই মুখ থুবড়ে পড়ে গেল। তারপর আর তার কিচ্ছু মনে নেই। পৃথিবীর সবটুকু আলো যেন একটা অন্ধকার গ্রাস করে নিল। প্রতীককে রাস্তার কিছু লোক ধরাধরি করে নিয়ে এলো বাড়িতে। ইলোরা প্রচণ্ড ঘাবড়ে গিয়েছে। প্রতীক পাথরের মতো স্থির হয়ে গেছে। মুখে কোনো কথাই বলতে পারছে না। রাগে ব্যথায় সে অনেক কিছুই বলতে চাইছে, কিন্তু একটা শব্দও সে করতে পারছে না। সারা দেহ এক প্রকার অসাড় হয়ে গেছে। বলছি বৌদি, এখনই দাদাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। স্ট্রোক হলে আর বেশিক্ষণ সময় থাকে না হাতে। ভগবান, কি হয়ে গেল? ইলোরার মাথা কাজ করছে না। অ্যাম্বুলেন্স ডাকা হলো। তার মধ্যেই ফোন করে ও নিজের বাবা ও দাদাকে খবর দিয়ে দিল। ওরা আসার আগেই পাড়ার ছেলেরা আর ইলোরা মিলে ওকে নিয়ে গেল হাসপাতালে। পাশের বাড়ির কাকিমার কাছে রেখে এলো প্রীতিকে। ডাক্তার সবকিছু দেখে বললেন, ম্যাডাম, আমার মনে হয় মিস্টার প্রতীকের একটা সাইলেন্ট স্ট্রোক হয়েছে। যদিও ব্রেনের রক্তক্ষরণ বা আঘাতের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। এত বড় মাপের স্ট্রোক যে কিভাবে হলো সেটাই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আপাতত কয়েকদিন ওকে অবজারভেশনে রাখা হলো। সব রকম পরীক্ষা করেই ওকে দেখা হবে। তবে কি ডাক্তারবাবু? দেখুন, এখন একমাত্র ঈশ্বরেরই ভরসা। প্রতীক কতটা কথা বলতে পারবে বা মুভমেন্ট করতে পারবে ঠিক বলা যাচ্ছে না। তবে ফিজিওথেরাপিটা চালিয়ে যেতে হবে। মিরাকেল তো হয়েও যেতে পারে, তাই না? 10 দিন হাসপাতালে কাটিয়ে প্রতীক বাড়ি ফিরল, তবে খুব একটা সুস্থ হয়ে নয়।
একটা জীবন্ত লাশ হয়ে। ইলোরার মা থেকে গেল এই বাড়িতেই মেয়েকে সাহায্য করার জন্য। সেদিন রাত্রে ইলোরা প্রীতিকে ঘুম পাড়িয়ে ক্লান্ত শরীরে বিছানায় এলো। তার শরীরে আরেকটা সন্তান বেড়ে উঠছে। এত ধকল তার সহ্য হয় না আর। প্রতীকের ফিজিওথেরাপি চলছে প্রতিদিন, উন্নতি যদিও খুব সামান্যই। বাঁ হাতের আঙুলগুলো একটু একটু নড়ছে, কিন্তু বাকি আর সব কিছুই একই রকম। কথা বলতে পারে না, শুধু মুখ থেকে একটা গোঙানির শব্দ করে। ইলোরা নতুন অফিস জয়েন করেছে। সংসার তাকেই টানতে হচ্ছে আজকাল। প্রতীকের জন্য একটা আয়া রাখা আছে। এছাড়া প্রীতিকে দেখার জন্য তার মা তো রয়েইছে এই বাড়িতে। সেদিন রাত্রে প্রবল বৃষ্টিতে আকাশ যেন ভেঙে পড়ছে। হঠাৎ করে অসময়ে এত বৃষ্টি কেন যে নামলো কে জানে। ইলোরা বিছানায় এসে শুল। পাশে প্রীতি একটা ছোট্ট লাল ফ্রক পরে ঘুমিয়ে রয়েছে। মিষ্টি একটা পরীর মতো দেখাচ্ছে তাকে। ওর কপালে একটা চুমু খেলো ইলোরা। সামনের সপ্তাহ পরেই পুজো। পেটের বাচ্চাটারও আসার সময় হয়ে গেল। এই ডিসেম্বরেই ইলোরাকে ডেট দিয়েছে ডক্টর। ইলোরা প্রীতিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে একটা লালচে আলো চোখে পড়তেই ইলোরার ঘুম ভেঙে গেল। এত আলো কোথা থেকে আসছে? চোখ মেলে তাকাতেই ওর সারা গা কেমন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কোথা থেকে যেন একটা ধোঁয়া ধোঁয়া লালচে রঙের আলো ঢুকছে ঘরের মধ্যে। তার সঙ্গে একটা তীব্র পচা মাংসের দুর্গন্ধ। বমি উঠে এলো ওর। আর ও কি দেখছে ওটা? কে ওই লোকটা? আলো আঁধারি আর ধোঁয়ার ভেতর থেকে একটা কঙ্কাল সারা অবয়ব ধীরে ধীরে হেঁটে আসছে তারই দিকে। প্রবল ভয়ে ইলোরার সারা গায়ে কাঁপুনি শুরু হলো। এ তো সেই লোকটা। চোখ দুটো যেন কয়লার আগুনের মতো জ্বলছে। সারা গায়ের মাংস কেউ খুবলে নিয়েছে, সেখান থেকে ঘা সৃষ্টি হয়েছে, রক্ত পড়ছে। মাথার জট পা পর্যন্ত নেমে এসেছে। হাতের মধ্যে একটা ত্রিশূল, আর সেই ত্রিশূলের ফলায় দুটো লেবু আর একটা কাঁচা হলুদ গেঁথে দেওয়া রয়েছে। ইলোরা কাঠ হয়ে গেছে। সর্বাঙ্গ তার ঘামে ঝপঝপ করছে। নড়াচড়ার ক্ষমতা আর তার নেই। লোকটা এসে দাঁড়ালো ঠিক তার সামনে। তারপর এক হাতে ইলোরার গলা চেপে ধরল। ইলোরা চিৎকার করতে গেল, কিন্তু পারল না। কেউ যেন তার ষড়যন্ত্রটা কেড়ে নিয়েছে। তার আলজিভ আড়ষ্ট হয়ে গেছে। শুধু শূন্য হাওয়া ছাড়া তার গলা থেকে আর কিছুই বেরোচ্ছে না। ইলোরা প্রাণপণে বাঁচার চেষ্টা করলো, কিন্তু ক্রমশ তার সারা দেহ অসাড় হয়ে আসছে। গলার শিরা ফুলে উঠছে। চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসবে। ইলোরা ক্রমশ নিস্তেজ হয়ে যেতে লাগলো। খুব ঘুম পাচ্ছে তার। সেই ঘোরের মধ্যেই সে স্পষ্ট দেখল লোকটা প্রীতির দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। দু হাত বাড়িয়ে ওকে নিজের কোলে তুলে নিচ্ছে। তারপর ভীষণ জোরে হাসছে। ইলোরার খুব ঘুম পাচ্ছে। সে কিছু করতে পারছে না। মরণ ঘুম নেমে আসছে তার দু চোখে। হঠাৎ ইলোরার সামনে থেকে সবকিছু অন্ধকার হয়ে গেল। ইলোরার চোখে এবার একটা সাদা আলো এসে পড়ল। চোখ মেলে তাকাতেই সে বুঝল সকাল হয়ে গেছে। তাহলে এতক্ষণ সে একটা দুঃস্বপ্ন দেখছিল। একটু আশ্বস্ত হলো সে। কি ভয়ঙ্কর স্বপ্ন! যেন সবকিছু সত্যিই ঘটছিল তার সামনে। ভাবতেই এখনো তার দম বন্ধ হয়ে আসছে।
ইলোরা বিছানা থেকে নামতে যাবে এমন সময় তার ভিতরটা ভয়ে যেন ছ্যাঁত করে উঠল। হঠাৎ পেছনে ফিরে তাকাতেই তার মনে হলো পায়ের নিচের মাটিটা কেউ এক ঝটকায় কেড়ে নিয়েছে। সেই পুরনো আতঙ্কটাই আবার জাঁকিয়ে বসল তার বুকের ভেতর। বিছানায় প্রীতি নেই। ওর অয়েল ক্লথ, কাঁথা, খেলনা সবই আছে, শুধু কাল রাত্রে ফ্রক পরে ঘুমিয়ে থাকা ছোট্ট প্রীতি আর সেখানে নেই। সেই জায়গায় বিছানার ঠিক মাঝখানে শুধু পড়ে রয়েছে দুটো পাতি লেবু আর একটা কাঁচা হলুদের টুকরো। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও যখন কোনো লাভ হলো না, তখন পুলিশেই খবর দেওয়া হলো। ইন্সপেক্টর সোম এতক্ষণ ধরে ইলোরার সব কথাই শুনছিলেন মন দিয়ে। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আচ্ছা মিসেস ব্যানার্জি, ওই স্বপ্নটা ছাড়া আর কিছু অদ্ভুত জিনিস কি আপনি লক্ষ্য করেছিলেন? স্যার, এই লেবু দুটো শুধু পড়েছিল এখানে, আর তেমন কিছু মনে পড়ছে না আমার। তবে ওই লোকটা এসেছিল, নিশ্চয়ই এসেছিল। ওর খোঁজ নিন আপনি, আমার মেয়েকে ওই নিয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, লোকটাকে কেমন দেখতে ছিল মনে আছে তো? আমরা একটা স্কেচ বানাবো তাহলে। আমার স্পষ্ট মনে আছে, বলতে পারবো। বেশ বেশ, আপনি ওই ঘরে গিয়ে বসুন, আমাদের আর্টিস্ট এসে পড়বে একটু পরে। আচ্ছা, এই লোকটাকে হিমাচলে প্রথম দেখেছিলেন বললেন তো? হ্যাঁ স্যার। ওকে, আশ্চর্যের কিছুই নয়। এরকম অনেক ক্রিমিনাল সাধু সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ায়। হয়তো সেখান থেকেই আপনাদেরও ফলো করেছিল, তারপর অনেক দিন অবজার্ভ করে একদিন সুযোগ বুঝে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিল। আপনার স্বামীও তো এক প্রকার ইনভ্যালিড হয়ে গেছে, বা একটা সুবিধাই হলো। যাকে আপনি বেশি স্ট্রেস নেবেন না এটা নিয়ে, আমরা যা করার করবো ম্যাডাম। প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি করবেন স্যার, আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছি। প্লিজ আমার মেয়েকে ফিরিয়ে আনুন স্যার। আমরা যা করার করবো ম্যাডাম, আপনি একটু ধৈর্য ধরুন ম্যাডাম। আমরাও তো মানুষ, আমরাও বুঝতে পারছি আপনার দুঃখটা। আপনার এই কেসটাকে স্পেশাল গুরুত্ব দিয়ে দ্রুত স্টেপ নিচ্ছি। হিমাচল পুলিশের কাছে খবর পাঠাচ্ছি। স্কেচটা হলে ওটাও ফ্যাক্স করে দেব, ওরাও যদি কিছু ইনফরমেশন দিতে পারে। চিন্তা করবেন না ম্যাডাম, আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়েও সব করব। আচ্ছা হ্যাঁ, কাল সকালেই আপনার মেয়ের একটা ছবি দিয়ে যাবেন, ঠিক আছে? আর হ্যাঁ, আর শেষ দেখা পর্যন্ত ওর গায়ে কি ধরনের জামা পরানো ছিল? হাতকাটা একটা লাল ফ্রক, আর ওর বাপায়ের নিচে একটা ছোট্ট জন্ম দাগ আছে। আচ্ছা, আবার তো তেতেই হবে। থ্যাঙ্কস মিসেস ব্যানার্জি। ইন্সপেক্টরের ব্যবহারে ইলোরা কিছুটা হলেও সাময়িকভাবে আশ্বস্ত হলো। মা, দাদা সবাই ছুটে এসেছে, কিন্তু প্রীতিকে কোলে ফিরে পাওয়া না অবধি ইলোরা একটুও শান্ত হতে পারছে না। কিছুক্ষণ পরেই পুলিশের আর্টিস্ট ইলোরার বক্তব্য শুনে আঁকা শুরু করল। প্রায় আধ ঘন্টা পর স্কেচ শেষ হলো। ইলোরা দেখে নিল ছবিটা। পুরোপুরি না মিললেও দেখে চেনা যাচ্ছে সেই ব্যক্তিকে। এরপর ইলোরাকে ঘরে ফিরিয়ে নিয়ে এলো বাড়ির সবাই। বেচারি কেমন যেন পাগলের মতো হয়ে গিয়েছে। পৃথির কাঁথা বালিশ জড়িয়ে ক্রমাগত কেঁদেই চলেছে সে। থানায় বসে ইন্সপেক্টর সোম সেই ছবিটা হাতে নিয়ে প্রায় চমকে উঠলেন। তারপর আর্টিস্টকে ডেকে বললেন, এই কেমন ছবি এঁকেছেন মশাই? একে তো মানুষ বলেই মনে হচ্ছে না। এরকম সাংঘাতিক চেহারা কারুর হতে পারে? ফোনের রিসিভারে নাম্বার ডায়াল করে তিনি বললেন, हेलो, हिमाचल पुलिस, मैं इंस्पेक्टर रघुपति सोम बात कर रहा हूँ, कलकत्ता पुलिस से।
মাঝের দুদিন অত্যন্ত অনিশ্চয়তা এবং দুশ্চিন্তার মধ্যে কেটেছে সবার। প্রতীক কিছু করতে পারছে না, সব শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, হাহাকার করছে তার ভেতরটা, কিন্তু কিছু করতে পারছে না। আহত পাখির মতো ছটপট করছে সে। প্রীতির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ইন্সপেক্টর সোম এর মধ্যেই একদিন থানায় ফোন করে ডেকে পাঠালেন ইলোরা আর ওর ভাইকে। ওরা পৌঁছাতেই ইন্সপেক্টর সোম একটা ফটোগ্রাফ বের করে আনলেন ড্রয়ার থেকে। একটা ছোট্ট পাসপোর্ট ছবি ইলোরার হাতে দিয়ে তিনি বললেন, ম্যাডাম দেখুন তো ইনি সেই সন্ন্যাসী কিনা। ছবিটা বেশ পুরনো, অনেক জায়গায় ছোপ ধরেছে, তবুও স্পষ্ট চেনা যাচ্ছে লোকটাকে। তো সেই সন্ন্যাসীটা, তবে এটা অনেক আগের ফটো। তবে এই যে সেই ব্যক্তি তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ইন্সপেক্টর কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, উইয়ার্ড, ভেরি উইয়ার্ড। কি হয়েছে স্যার? প্রীতিকে কি পাওয়া গেছে? সরি ম্যাডাম, বাচ্চাটার খোঁজ এখনো পাওয়া যায়নি। আসলে ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে এখন। আচ্ছা, আপনি বলছেন যে এই লোকটাই আপনার বাড়িতে এসেছিল সেই রাত্রে, তাই না? অথচ কি একে পাওয়া গেছে? না না না, সেটাই তো রহস্য। আমরা আসলে খোঁজ নিয়েছিলাম হিমাচল পুলিশের কাছে। ওরাই আমাদের পাঠানো এই স্কেচটা দেখে ওদের রেকর্ড ঘেঁটে এই ছবিটা পাঠালো। লোকটা তান্ত্রিক ছিল, দু একবার চোলাই খেয়ে গুন্ডামি করে আর ছোটোখাটো চুরির কেসে ধরা পড়েছিল। তারপর 1-2 মাস করে জেলও খেটেছিল নাকি, কিন্তু সেটা অনেক আগের কথা। তবে কি স্যার, এই লোকটা তো সেই লোকটাই। আপনি বিশ্বাস করুন, ওকে অ্যারেস্ট করুন ইমিডিয়েটলি। কিভাবে অ্যারেস্ট করব ম্যাডাম? লোকটা তো গত বছরই মারা গেছে। উত্তর হিমাচলের একটা পাহাড়ি নদীর ধারে ওর ডেড বডি পাওয়া গেছে। সারা গায়ে ক্ষত ছিল, কোনো হিংস্র পশুর দ্বারা আহত হয়ে ওখানেই মরে পড়েছিল। এই লোকটা যদি আগের বছরই মারা গিয়ে থাকে, তাহলে কদিন আগে এ কিভাবে আপনার বাড়ি আসতে পারে? ইলোরার মুখ থেকে যেন কথাই সরছে না। কিন্তু এমনটা কি করে হওয়া সম্ভব? তবে কি সে স্বপ্নই দেখছিল সেই রাত্রে? স্রেফ মনের ভুল? কিন্তু লেবু দুটো ইলোরা আবার ভালো করে দেখল, এ তো অবিকল সেই মুখ। না 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 না, ভুল তার একেবারেই হয়নি। চারিদিকে খোঁজ খবর চালিয়েও শেষমেশ কোনো লাভ হলো না। কোথাও পাওয়া গেল না বাচ্চাটাকে। এইসব ছোটাছুটির মধ্যে ইলোরার ডেলিভারির ডেটও চলে এলো কাছে। বাড়ির সবাই তারপর এদিকেই ব্যস্ত হয়ে পড়ল। নভেম্বরের মাঝামাঝি ইলোরা জন্ম দিল আর এক ফুটফুটে কন্যা সন্তানের। মেয়ে হারানোর শূন্যতা কিছুটা হলেও পূর্ণ হল। প্রতীকও এখন আগের থেকে অনেকটাই সুস্থ। ডক্টর বলছেন ফিজিওথেরাপিতে নাকি মিরাকলের মতো কাজ দিয়েছে। ওর অঙ্গ প্রত্যঙ্গ এখন আগের মতোই সচল হয়েছে, চলাফেরা করতে পারছে স্বাভাবিকভাবেই। শুধু তার বাকশক্তি আর আগের মতো নেই। এক গোঙানির শব্দ খালি বেরিয়ে আসে তার গলা থেকে। স্বর ফিরে পাওয়ার জন্য স্পিচ থেরাপিও চলছে। এভাবেই ক্রমে 21টা বছর কেটে গেছে, কিন্তু প্রীতি আর কোনো দিন ফিরে আসেনি। অফিস থেকে ফিরেই ঋতুশ্রী বলল, মা খুব খিদে পেয়েছে, খেতে দাও। আর আজকে প্লিজ ব্যাগটা একটু গুছিয়ে দিও, পরশুদিন সকালেই আমার ফ্লাইট। ইলোরা খাবার বাড়তে বাড়তে হঠাৎ থমকে গেল। ফ্লাইট মানে? আরে আবার কোথায় যাবি? এই তো কয়েকদিন আগেই আন্দামান ঘুরে এলি। সে তো 4 মাস আগের কথা। এবারে দারুণ একটা ট্রেকিং রুট পেয়েছি। অফিসে এই মুহূর্তে চাপও তেমন নেই। সমীরণদা 1 সপ্তাহের লিভ অ্যাপ্রুভ করে দিয়েছে। আই এম ড্যাম এক্সাইটেড।
এই উড়নচণ্ডী ধিঙ্গি মেয়েকে নিয়ে কি করবে ইলোরা ভেবে পায় না। 1 মিনিটও ঘরের তলায় মন টেকে না ওর। পায়ে যেন চাকা লাগানোই আছে সবসময়। আজ সমুদ্র তো কাল পাহাড়, না হয় জঙ্গল। আমারই হয়েছে যত জ্বালা, তোমার আর কি? সংসার তো এখনো করনি, সারা বছর টোটো করে বেড়ালে বুঝবে কি করে? উফ মা, তুমি আবার শুরু করো না তো। তাই এবার কোথায় যাওয়া হচ্ছে শুনি? হিমাচল, নর্থ সাইডটা কভার করবো এবারে। ইলোরার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। হিমাচল, ওই জায়গার নাম শুনলেই কেমন যেন আতঙ্ক হয় ইলোরার। মনে পড়ে যায় 22 বছর আগের মধুচন্দ্রিমার সেই বিশ্রী দিন আর কদাকার সন্ন্যাসীর কথা। গা ঘিন ঘিনিয়ে ওঠে তার। আর সব থেকে বেশি মনে পড়ে যায় শেষের সেদিনের সেই ঘুমন্ত শিশুর মুখটা। একটা লাল টুকটুকে ফ্রক পরে বিছানায় ঘুমিয়েছিল একটা শিশু, ওদের প্রথম সন্তান প্রীতি। তারপর সকালবেলাতে আর ছিল না সে। প্রতীক আর ইলোরার জীবন থেকে চিরতরের মতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আর কোথাও কোনো দিন পাওয়া যায়নি তাকে। না, হিমাচলে গিয়ে এখন আর কাজ নেই, পরে অন্য কোথাও যেও। টিকিট ক্যান্সেল করে দাও ঋতু। কেন মা? সব কিছু ফিক্স হয়ে গেছে, এখন শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল করা যাবেই না। আমি হিমাচল যাচ্ছি, ব্যাস। ঋতুশ্রী না খেয়েই বিরক্তি সহকারে টেবিল ছেড়ে উঠে পড়ল। যুব ভারতী এয়ারপোর্টে দাঁড়িয়ে ঋতুশ্রী বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। খুব খিদে পেয়ে গেছে তার। পাশেই একটা চা স্যান্ডউইচের দোকান দেখতে পেয়ে ও দাঁড়িয়ে পড়ল। ভাইয়া, এক চিকেন স্যান্ডউইচ দেনা প্লিজ। জি ম্যাডাম জি। স্যান্ডউইচ তৈরি হচ্ছে। ঋতুশ্রী গরম চায়ে চুমুক দিয়ে চারপাশটা দেখছিল। क्या बेटी, घूमने आई हो क्या? ঋতুশ্রী পেছন ঘুরে তাকিয়ে দেখল এক মাঝবয়সী মহিলা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। দেখে স্থানীয় বাসিন্দাই মনে হলো, তবু কোথাও যেন একটা অদ্ভুত বাঙালিয়ানার ছাপ আছে। মহিলার কপালে বড় টিপ, কাঁধে একটা ব্যাগ, গায়ে হলুদ শাড়ি আর পিঠের ওপর লম্বা খোলা চুল। জি হ্যাঁ। कहाँ से आई हो? बेटी, हिमाचल बहुत सुंदर जगह है, मगर लोगों को तो सिर्फ कुल्लू मनाली ही देखना है। आधी चीज़ तो कोई देखता ही नहीं है। मैं कलकत्ता से आई हूँ आंटी, ट्रैकिंग के लिए आई हूँ, खीरगंगा जाना है। अच्छा, मेरा नाम तारा है, मैं हिमाचल यूनिवर्सिटी में ऑकल्ट हिस्ट्री पढ़ाती हूँ। कलकत्ता के साथ मेरा बहुत पुराना नाता है। आपको देख के बंगाली लगा, इसलिए पूछ लिया। चाय लीजिए ना। नहीं बेटी, मैं चाय नहीं पीती। एक बात बताओ? हाँ बोलिए ना। एक मिनट। নিজের ব্যাগ হাতরে একটা ডায়েরি বের করে আনলেন। তারপর তার ভেতর থেকে একটা কাগজ বের করে ঋতুশ্রীর হাতে দিয়ে বললেন, ये अपने पास रखो। ঋতুশ্রী দেখল সেটা একটা জায়গার ম্যাপ। তারা বললেন, ये जगह खीरगंगा के रास्ते में आएगा, हो सके तो यहाँ से ज़रूर घूम के आना। बहुत सुंदर नेचुरल ब्यूटी मिलेगा तुम्हें, और बिल्कुल अनएक्सप्लोर्ड भी है, बहुत कम लोगों को पता है। तुमको ट्रेकिंग पसंद है, इसीलिए सोचा कि तुम्हें बता दूँ। ওয়াও, আমি তো এমনই জায়গার খোঁজ করছিলাম। থ্যাংক ইউ ম্যাম। मैडम सैंडविच रेडी है। हाँ, कितना हुआ भैया? 150 रुपया। ये लीजिए। ঋতুশ্রী ব্যালেন্স খুচরোটা ব্যাগে চালান করতে করতে বলল, मैं ज़रूर जाऊंगी इस वैली पे। इसके बारे में बताने के लिए बहुत शुक्रिया आंटी जी। কথা শেষ করে সামনের দিকে তাকাতেই ঋতুশ্রী ভীষণ থতমত খেয়ে গেল। সে কি, ভদ্রমহিলা কোথায় গেলেন? এই তো এখানেই ছিলেন একটু আগে। তাহলে কি উনি না বলেই চলে গেলেন? চারিদিকে ভালো করে চোখ বোলালো ঋতুশ্রী। শুধু দোকানপাট আর বাস স্টপের ভিড় ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। भैया, वो लेडी कहाँ गई? कौन लेडी मैडम? अभी जो मेरे साथ बात कर रहे थे, लाल बिंदी पीला साड़ी।
ऐसा कोई आई थी क्या? मैडम, मैंने ध्यान नहीं दिया। অদ্ভুত ব্যাপার তো। হাতের কাগজটা ভালো করে দেখে নিয়ে ঋতুশ্রী বাসে উঠে পড়ল। হিমাচলের এই দিকটা যেমন নির্জন, তেমনি প্রাকৃতিক সম্পদে পুষ্ট। ভাগ্যিস ওই মহিলার সঙ্গে দেখা হয়ে গেল এয়ারপোর্টে, নইলে এমন একটা জায়গার কথা ও জানতেও পারত না। পাহাড়ি নদী, সবুজ পাহাড় আর নুড়ি বিছানো নদীর দুই দিকের চড়া। আহা! আর সব থেকে সুন্দর তো ওই অদ্ভুত তিনটে পাথর, আর তার সামনে ওটা কি দেখা যাচ্ছে? ফোয়ারা। ঋতুশ্রী এগিয়ে গেল সেদিকে। অবাক হয়ে দেখল একটা প্রকাণ্ড গর্ত থেকে হলুদ রঙের জল বেরিয়ে আসছে গলগল করে। জলের ওপরে ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। আরে, এটা তো একটা উষ্ণ প্রস্রবণ। হঠাৎ ঋতুশ্রীর শরীরে কেমন একটা অস্বস্তি হতে লাগলো। তার চারপাশের সবকিছু বনবন করে ঘুরতে শুরু করলো। আকাশ পাতাল সব এক হয়ে যাচ্ছে তার। প্রচণ্ড অসুস্থ লাগলো তার। টাল সামলাতে না পেরে ওখানেই বসে পড়ল সে। চোখে ভীষণ অন্ধকার দেখছে। পায়ের নিচের মাটিটাও যেন সরে যাচ্ছে। ঋতুশ্রী শুয়ে পড়ল নুড়ির ওপরে। চোখ তার বুজে এলো নিজে থেকে। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে যেন তার মনে হলো কেউ বিশ্রীভাবে হেসে উঠল ওর কানের কাছে। চোখ খুলে ঋতুশ্রী দেখল ও একটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে পড়ে আছে। জ্ঞান ফিরতে দেখেই নার্স ছুটে এলো তার কাছে। मैं कहाँ हूँ सिस्टर? जी, आप खीर गंगा के पास है। ये गांव का हेल्थ सेंटर है। मैं कैसे आई इधर? कुछ लोकल लोग आपको यहाँ पे लेके आए हैं। आप हाईवे के पास बेहोश पड़े थे। हाईवे? हाँ, बिल्कुल सड़क के पास। मगर मैं तो उस हॉट वाटर स्प्रिंग के वहाँ गिर गई थी। वहाँ से मैं कैसे आया रोड तक? नहीं मालूम मैडम, बस यही मालूम है कि आप हाईवे के पास पड़े हुए थे। अच्छा, अब आपको कैसा लग रहा है? ठीक हो ना आप? ঋতুশ্রী মাথা নাড়ল। একটু আগেই সে ঘুমের ঘোরে একটা দুঃস্বপ্ন দেখেছিল। একটা বিকট দর্শন লোকের একজোড়া হলুদ চোখ যেন তাকে তাড়া করে বেড়াচ্ছিল। কেবলই ওকে ধরতে আসছিল সে। ওর থেকে বাঁচতে অন্ধকারে দৌড়াচ্ছিল ঋতুশ্রী। তারপর ওকে ধরার মুহূর্তেই ঘুমটা ভেঙে গেল। উফ, কি ভয়ঙ্কর আর কি সাংঘাতিক জীবন্ত ছিল স্বপ্নটা। ভাবতেই কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছে। ঘুমটা ভেঙে গিয়ে হাঁপ ছেড়ে যেন বাঁচল ও। এখনো শ্বাস প্রশ্বাস জোরে ওঠানামা করছে। কিছুই যেন ভালো লাগছে না আর। ঋতুশ্রী কিছুক্ষণ একলা চুপ করে বসে রইল। তারপর মোবাইলটা ব্যাগ থেকে বের করে বাড়িতে একটা ফোন করে বসল। ওপার থেকে ইলোরার গলা শোনা গেল। হ্যালো? হ্যাঁ হ্যাঁ মা, আমি আজ রাতের ফ্লাইটেই বাড়ি আসছি যে করেই হোক। আমার শরীরটা ভালো নেই একদম। বাড়ি ফিরেই ঋতুশ্রীর ধুম জ্বর এলো। জ্বরের ঘোরে ভুলভাল বকতে লাগলো বেচারি। প্রতীক কথা বলতে পারে না, সে কেবল এ ঘর আর ও ঘর দ্রুত পায়ে পায়চারি করতে লাগলো। কত ডাক্তার ডাকা হলো, কিন্তু জ্বর কিছুতেই নামল না। ক্রমে আরও ভেঙে যেতে লাগলো ঋতুশ্রীর শরীর। বাইরের সবাই ঋতুশ্রীর এক টানা বলে যাওয়া কথাগুলোকে ভুল বকা ধরে নিলেও ইলোরা জানে সেগুলো ভুল নয়। কিন্তু সে তো বহু বছর আগের কথা। ঋতুশ্রীর মতো এই একই স্বপ্ন সে নিজেও আগে দেখেছে অনেকবার। তাই ওর প্রতিটা শব্দে প্রতিনিয়ত ভয়ে ইলোরা কুঁকড়ে যাচ্ছে। প্রতিদিন মধ্যরাত হলেই ঋতুশ্রীর জ্বর 104 ছাড়াচ্ছে।
তার চোখ দুটো প্রায় মণিশূন্য হয়ে পড়ছে। জ্বরের জ্বালায় মেয়েটা সমানে বলে যাচ্ছে দুটো হলুদ চোখের কথা। একটা ছাই ভস্য মাখা জটা জুটো ধারী কোনো ভয়ঙ্কর নর পিশাচ যেন তার দিকে ধেয়ে আসছে। ইলোরা সেই সময় কিছুতেই নিজের মেয়েকে বশে আনতে পারছে না। তার নিজের ভেতরটাও কেমন উথাল পাথাল করছে ভীষণ রকম। 22 বছর আগে সে হারিয়েছিল নিজের কোলের মেয়েটাকে। এবার কি তাহলে এই মেয়েটাকেও? না, ঋতুশ্রীকে সে হারাতে পারবে না আর কোনো মতেই। বোবা স্বামী আর মেয়েকে নিয়ে কম লড়াই করতে হয়নি তাকে, কিন্তু এর শেষ এবার ইলোরা দেখেই ছাড়বে। 13 দিন পরেও যখন জ্বর ছাড়ল না ঋতুশ্রীর, তখন ইলোরা মনস্থির করল যে না, এবার আর ডাক্তার নয়, কোনো তান্ত্রিকের কাছে যাবে। প্রথম থেকেই গোটা ব্যাপারটাতে একজন সন্ন্যাসীর ভূমিকা রয়েছে, এবং তার সঙ্গে ওই হিমাচলের হলুদ প্রস্রবণ এবং 3টে পাথর বিশিষ্ট গুহা। নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তির কাজ এটা। এতদিন ওর শহুরে যুক্তিবাদী মন এসবে সায় দেয়নি, কিন্তু এবার আর নয়। বেশি দেরি করে ফেললে অনর্থ হয়ে যেতে পারে। যোগেশ তান্ত্রিকের ঠিকানাটা সে পেয়েছিল তার বড় মাসির কাছ থেকে, যোগেশ চন্দ্র চক্রবর্তী। অবশ্য সবাই যোগেশ মামা বলেই চেনে এক ডাকে। কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক তিনি। জীবনে তার অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। যদিও তান্ত্রিক হিসাবেই তার নাম ডাক বেশি, কিন্তু পেশায় তিনি হোমিওপ্যাথি ডক্টর। নিজের সাধন ভজনের জন্যই তন্ত্র চর্চা করেন, এবং অবশ্যই কেউ বিপদে পড়লে তার মুক্তির জন্য যথাসাধ্য সাহায্য করে থাকেন। বিনিময়ে কোনো পয়সা তিনি নেন না। শনিবার দুপুরে ইলোরা আর প্রতীক গিয়ে হাজির হলো ওর বালিগঞ্জের বাড়িতে। বেশ পুরনো আমলের ভাঙা চোরা একটা নোনা ধরা বাড়ি। পলেস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায়। নয়নতারার ঝাড় হয়ে রয়েছে পাঁচিলের ফোকরে। বাড়ির উঠানেই কালী মন্দির, খুবই পুরনো। সদর দরজায় কালো কালি দিয়ে লেখা রয়েছে যোগেশ চক্রবর্তী, BHMS, ক্যালকাটা। দরজায় কড়া নাড়তেই গেরুয়া গেঞ্জি আর লুঙ্গি পরা একজন বেঁটে খাটো লোক এসে গেট খুলে দিল। গায়ের রং মিশমিশে কালো, মাথার মধ্যিখানে সিঁথি করা কোঁকড়ানো চুল ঘাড় অবধি নেমে এসেছে। শুধু ওর কালো চোখ দুটোয় যেন ঝিলিক মারছে আগুনের ফুলকি। আগে যোগেশবাবুর সাথে দেখা করা যাবে? হ্যাঁ, আমি যোগেশ চক্রবর্তী, বলুন কি দরকার? আচ্ছা, নমস্কার। খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে, আপনি বাঁচাতে পারবেন। আসুন, ভেতরে আসুন। যোগেশ তান্ত্রিক ওদের ভেতরে নিয়ে গেলেন। লাল সিমেন্টের মেঝের ওপর মোড়া পেতে ওরা বসল। এবার বলুন, কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? ইলোরা প্রথম থেকেই সব বলতে শুরু করল। যোগেশ তান্ত্রিক চোখ বুজে শুনছিলেন। তারপর এক সময়ে বিস্ফারিত চোখে চেঁচিয়ে উঠে বললেন, কি বললে? হলুদ জলের প্রস্রবণ ছিল? তোমরা সত্যিই দেখেছ? হ্যাঁ, আমরা তো ওখানেই গিয়েছিলাম বেড়াতে। তারপরে ওখানে একটা গুহার মধ্যে প্রতীক আর আমি একটু বেসামাল হয়ে পড়ি। বুঝতেই পারছেন, তখন নতুন বিয়ে, মধুচন্দ্রিমার সময় অত ভেবে দেখিনি। যোগেশ তান্ত্রিক কপালে হাত ঠেকিয়ে বললেন, সর্বনাশ, জয়তারা, 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 জয়তারা। আপনি বাঁচান আমাদের। সবই তো আপনাকে খুলে বললাম। আগের মেয়েটাকে তো হারিয়েছি, এবার এই মেয়েটাও যদি। যোগেশ মামা উঠে দাঁড়িয়ে পড়লেন। তারপর ভেতরের ঘর থেকে একটা হাড়ের তৈরি মালা এনে গলায় পরে বসলেন।
কটমট চোখে প্রতীকের দিকে তাকিয়ে তিনি বললেন, এ কথা বলতে পারে না? না বাবা, সেই 20 বছর ধরে এইরকমই নির্বাক হয়ে আছে লোকটা। আগে তো নড়াচড়াও করতে পারতো না, এক প্রকার প্যারালাইজড ছিল। তারপর বহু বছর ফিজিওথেরাপি করে এখন এখানে এসে ঠেকেছে। ওসব করে কি হবে? স্তম্ভন কি আর ওষুধে সারে? স্তম্ভন মানে মন্ত্র দ্বারা কাউকে জড় পদার্থে পরিণত করে দেওয়া। সে কি? হ্যাঁ, আর যে এই কাজ করেছে সে নির্ঘাত বাকসিদ্ধ তান্ত্রিক, তাই তোমার স্বামীর ভাষাও সে কেড়ে নিয়েছে। এমন সময় প্রতীক কিছু বলতে চাইল। চোখগুলো বড় বড় করে সে অদ্ভুত গোঙানির শব্দ করতে লাগলো। যোগেশ মামা বললেন, আমি ওর মুখে সাময়িক ভাষা দান করতে পারি, কিন্তু সেটা কিছুক্ষণের জন্যই। আমার মন্ত্রের জোর ফুরিয়ে এলে ও আবার বোবা হয়ে যাবে। সম্পূর্ণরূপে নিরাময় করতে হলে ওকে নিয়ে যেতে হবে ঘটনার সেই উৎসস্থলে। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই ওখানে যেতে হবে। মাও তাই চান, না হলে এত বছর ধরে সেই তান্ত্রিক তোমাদের তাড়িয়ে বেড়াতো না। যোগেশ তান্ত্রিক চোখ বুজে কিছুক্ষণ মন্ত্র আওড়ালেন। তারপর ওদের বসতে বলে হাতের কর গুনতে গুনতে নিজে গিয়ে উঠানের ওই কালী মন্দিরের সামনে গিয়ে বসলেন। ইলোরা কিছুই বুঝতে পারছিল না এসবের। কিছুক্ষণ পর যোগেশতান্ত্রিক ফিরে এলেন। মুখ তার রক্ত জবার মতো লাল হয়ে গেছে। প্রতীকের দিকে তিনি 1 ঘটি জল বাড়িয়ে দিলেন। তারপর বললেন, জলের দিকে না তাকিয়ে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে ফেলো। প্রতীক একবার সভয়ে ইলোরার দিকে তাকালো। তারপর চোখ বুজে ঘটিটার জল এক চুমুকেই নিঃশেষ করে দিল। হঠাৎ ওর খুব হালকা মনে হলো নিজেকে, যেন বহু যুগের শৃঙ্খল কেউ ভেঙে দিয়েছে। এবার কথা বলো। প্রতীক মুখ খুলে কিছু বলতে চাইল, কিন্তু পারল না। আমি বলছি কথা বলো, তুমি বলতে পারবে কথা, বলো। সবাইকে অবাক করে দিয়ে প্রতীকের গলা থেকে বেরিয়ে এলো একটা অদ্ভুত শব্দ। যোগেশতান্ত্রিক ভয়ানক ক্রূরভাবে অট্টহাস্য করে উঠল। ইলোরা আর প্রতীক দুজনের চোখেই জল। আমি ঠিকই ধরেছিলাম, সালি এভাবেই নিজের বীজ তোমার মধ্যে বসিয়ে দিল। এবার বলো তো, পুরনো কথা কিছু মনে পড়ে তোমার? অস্বাভাবিক কিছু ঘটেছিল সেদিন তোমার সাথে? সেদিন অফিস থেকে বাড়ি যাওয়ার পথে বাড়ির সামনে একটা গলা কাটা বক দেখেছিলাম। তারপর সে হলুদ রঙের একটা বৃত্ত কেউ এঁকেছিল, আর সেই দুটো জবা ফুল আর একটা লেবু পড়েছিল ঠিক তার পাশেই। তারপর মাঝ রাস্তায় একটা পাগল হঠাৎ করে আমার সামনে এসে পড়েছিল। সে বলছিল, মঙ্গলের মা, মঙ্গলে পা, আর কেউ নড়বে না। ঠিক 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 মনে পড়ছে না, তবে এমনই কিছু একটা ছড়া কেটেছিল। আর ঠিক তারপর থেকেই আমার শরীরটা খারাপ করতে শুরু করলো। এমনটাই আশঙ্কা করেছিলাম। এ যে সে শক্তি নয়, বগলামুখীর কাজ। বগলামুখী? হ্যাঁ, বগলামুখী দেবী। সে ভয়ঙ্কর এক মহাবিদ্যা। নবগ্রহের মধ্যে মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হলেন এই বগলা। তাই পাগলটা বারবার মঙ্গলের মার কথা বলেছে। আর যে ব্যক্তি বগলা সাধনায় সিদ্ধ হয়, সেই তান্ত্রিক বাকসিদ্ধিও লাভ করে। অত্যন্ত কঠিন সেই সাধনা, তবে দেবীকে তুষ্ট করলে পাওয়া যায় অসীম শক্তি। সেই তান্ত্রিক আসলে বগলাকে ধরে তোমাদের ক্ষতি করেছিল, তাই ওই ধড়হীন বকুলা পাখি রেখে গেছিল। ওই পাখি দেবীর বাহন কিনা। আর স্তম্ভন, দমন, উচ্চাটন করতে ওই কাঁচা হলুদ আর লেবুর জুড়ি নেই। ত্রিশূলের ভলায় একবার বিধিলেই হলো, ব্যাস একেবারে বোবা পাথর করে দেন দেবী। দেবী বগলা হলেন শত্রুনাশিনী। স্তম্ভিত করে তার শিষ্যর শত্রুর বাঘ হরণ করে নেন তিনি। এর বেশি এখনই কিছু বলা যাবে না। আমাদের যেতে হবে হিমাচলের সেই উপত্যকায়,
হলুদ প্রস্রবণের জল মাথায় ঠেকানোর লোভ আমিও আর সংবরণ করতে পারছি না। কিন্তু পুলিশ জানিয়েছিল সেই তান্ত্রিক তো মারা গিয়েছেন, তা প্রায় 21 বছর আগেই। সে কিভাবে এত বছর পরেও? সিদ্ধযোগীদের কি ভাবো তোমরা? সেই তান্ত্রিক ছিল খুব বড় মাপের সাধক, তাই স্থূল দেহ ছেড়ে গেলেও অতৃপ্ত আত্মা হয়ে এখনো প্রতিশোধ নিয়ে বেড়াচ্ছেন। ওর সাধনা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তোমাদের জন্য। এত বছরের কাঙ্ক্ষিত সিদ্ধি উনি পাননি। তোমরা গিয়ে ওর সাধন ক্ষেত্র নষ্ট করে দিয়েছিলে, তাই অতৃপ্ত আত্মা হয়ে তিনি তোমাদের উপর প্রতিশোধ নিচ্ছেন। সহজে উনি ছাড়বেন না। বাবা, বাবা, আপনি আমাদের বাঁচান। আমাদেরই হয়তো একটা ভুল হয়ে গিয়েছিল, না বুঝেই আমরা হয়তো পাপ করে ফেলেছিলাম। কিন্তু তার জন্য তো কম খেসারত দিতে হয়নি। আমার কোলের মেয়েটাও অকালে চলে গেল। প্রতীক এত বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে রইল। আর কত বাবা, এবার আপনি আমাদের এসব থেকে রক্ষা করুন বাবা। মা, মা শান্ত হও মা। আমাদের হাতে এখন কিছুই নেই। অনেক প্রশ্ন আমার মাথাতেও ঘুরপাক খাচ্ছে। এসব প্রশ্নের উত্তর মিলবে একমাত্র সেই মায়াবী উপত্যকায়। নদীর কাছে এসে ওরা তিনজনেই দাঁড়ালো। এক ঝাঁক সারস পাখি জল খেতে নেমেছে। বগুলা পাখিরা এখানেই ঘোরাফেরা করছে, তার মানে জায়গাটা এখান থেকে বেশি দূরে নয়। চারিদিকের পাহাড়, নুড়ি বিছানো নদীর তীর আর সেই অনাঘ্রাতা প্রকৃতি এখনো প্রায় আগের মতোই রয়েছে। ইলোরা হাত দেখিয়ে বলল, ওই দূরে পাথরগুলো দেখছেন, ওটার পেছনেই ছিল সেই হলুদ প্রস্রবণ। জয় তারা, জয় মা। কি হলো বাবা? পাথর তিনটে ভালো করে দেখো। আমি আগেই বলেছিলাম এই গুহাটা অত্যন্ত পবিত্র এক শক্তিক্ষেত্র। সব থেকে উঁচু পাথরটাকে দেখছো কেমন উল্টানো ত্রিভুজের মতো? তন্ত্রে এটাই যোনির চিহ্ন, অর্থাৎ দেবী স্বয়ং নিজেই। ওই পাথরটার ডান দিকে একটা সাহিত্য লম্বাকৃতি পাথর আছে, ওটাই সব। আর তৃতীয় পাথরটা হলো দানব মদন। পুরাণে দেবী বগলার রূপ ঠিক এমনই বর্ণিত হয়েছে। তিনি শবের উপরে বসে আছেন ও পায়ের নিচে দস্যুকে পাথরের মুগুর দিয়ে দমন করছেন, আর তার জিভ টেনে ছেড়ে দিচ্ছেন। শব্দই ব্রহ্ম, আর শব্দকেই জব্দ করেন দেবী বগলামুখী। ওরা আরেকটু এগোলো সেই গুহাটাকে ছাড়িয়ে হলুদ প্রস্রবণের দিকে। যোগেশতান্ত্রিকের গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি হাঁটু মুড়ে বসে পড়লেন। তারপর সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, এই জলাশয় তো দেবী স্বয়ং, দেবীর কুণ্ড এটা। বগলামুখীর গায়ের রং উজ্জ্বল হলুদ। এই জলের উৎস কোথায় কেউ জানে না। তিনজনেই এবার গুহার মধ্যে প্রবেশ করার জন্য এগিয়ে গেল, কিন্তু তাদের সামনের বাতাস যেন প্রচণ্ড ঘন হয়ে রয়েছে। এতটাই তার ঘনত্ব যেন মনে হচ্ছে তাদের সামনে একটা অদৃশ্য প্রাচীর উঠে গেছে। কোথাও কিচ্ছু নেই, তবু তারা যেন সামনে এগোতেই পারছে না। যোগেশতান্ত্রিক সেখানেই বসে পড়লেন। মাটির ওপর হলুদ ছড়িয়ে একটা দেবী যন্ত্র আঁকলেন। তারপর সেটার সামনে বসে ধ্যান করতে লাগলেন। ওম রিং বগলামুখী সর্বদুষ্টানং ভাচং মুখং পাদং স্তম্ভয় জীবং কিলং বুদ্ধিং বিনাশায় রিং ওং স্বাহা। এমন সময় চারিধার পুরো কালো করে এলো। তার সঙ্গে প্রচণ্ড বজ্রপাতে আকাশ যেন ভেঙে পড়তে লাগলো। উষ্ণ প্রস্রবণের হলদে জল কেমন যেন রক্তবর্ণ ধারণ করলো, আর সেই সঙ্গে প্রচণ্ড উত্তাপে টকবগিয়ে সেই জল ফুটতে শুরু করলো। যোগেশতান্ত্রিক বললেন, ভয় নেই, আমি গণ্ডি কেটে দিচ্ছি। এর বাইরে কেউ পা রাখবে না। আর মনে মনে তোমার ইষ্ট দেবতার নাম জপ করতে থাকো। ইলোরা আর প্রতীক দুজন দুজনকে ধরে দাঁড়িয়ে রইল।
প্রচণ্ড ভয় করছে ওদের। চারিদিকে যেন প্রলয় শুরু হয়ে গেছে। যোগেশ তান্ত্রিক এবার ওর ঝোলা থেকে একটা আটার পুতুল বের করে আনলেন। তারপর সেটাকে দু হাতে নিয়ে মন্ত্র পড়তে লাগলেন। এমন সময় ওরা দেখতে পেল দূর থেকে কেউ হেঁটে আসছে ওদেরই দিকে। অন্ধকার ঝড়ের মধ্যেও তার চোখ দুটো ট্রেনের আলোর মতো জ্বলছে। পিশাচের মতো ভয়ঙ্কর এক হাসি হাসতে হাসতে সে এগিয়ে আসছে ওদের দিকে। ইলোরার আর বাকি রইল না তাকে চিনতে। সারা গায়ে কেউ যেন ওদের বরফ জল ঢেলে দিল। মন্ত্র পড়তে পড়তে যোগেশ তান্ত্রিকের মুখ লাল হয়ে আসছে, কিন্তু সেই ছায়া শরীর তখনও অট্টহাস্য করতে করতে এগিয়ে আসছে ওদেরই দিকে। এমন সময় যোগেশ তান্ত্রিকের আটার পুতুলটা আচমকা হাওয়ায় উড়ে গিয়ে ওই পিশাচটার হাতে পড়ল। আর ওদের চোখের সামনেই সেই পিশাচটা পুতুলটাকে দু হাতে ছিঁড়ে ফেলে দিল বালির ওপরে। সর্বনাশ! যোগেশ তান্ত্রিকের কপালেও এবার চিন্তার ভাঁজ পড়ছে রীতিমতো। আর কয়েক পা এগোলেই সেই ছায়া শরীর ওদের টুঁটি চেপে ধরবে। এ তো নিশ্চিত মৃত্যু। এমন সময় যোগেশ তান্ত্রিক বললেন, ইলোরা, আমাদের হাতে সময় নেই, আর বাঁচার একটাই রাস্তা। তুমি ওই পিশাচটার সামনে এগিয়ে যাও। আমার কাছে ওই তান্ত্রিকের মোকাবিলা করার শক্তি নেই। তুমি এগিয়ে দাঁড়াও। আমার বিশ্বাস ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ইলোরার গলায় নিজের অস্থিমালাটা পরিয়ে দিলেন যোগেশ তান্ত্রিক। ইলোরা সাহস সঞ্চয় করে এগিয়ে গেল ওদের সামনে। আশ্চর্যজনকভাবে পিশাচটা ওর সামনে এসে হঠাৎই থমকে দাঁড়িয়ে গেল। তারপর দ্বিগুণ ক্রোধে প্রকাণ্ড সর্বগ্রাসী হাঁ মুখ বের করে ইলোরার দিকে তেড়ে এলো সে। কিন্তু ইলোরার কাছে আসতেই কোনো এক অজানা শক্তির টানে সে 20 হাত দূরে ছিটকে পড়ল। আর ঠিক সেই মুহূর্তেই চোখ ধাঁধানো এক উজ্জ্বল আলোয় ভরে গেল চারপাশ। কেউ কিছু বুঝে ওঠার আগেই কানের পর্দা ফাটিয়ে আকাশ ফুঁড়ে একটা বাজ পড়ল কর কর শব্দে পিশাচটা ঠিক মাথার ওপরে। আলোর ঝলকানি মুছে যাবার পর চোখের দৃষ্টি সয়ে এলে ওরা অবাক হয়ে দেখল আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছে। আর সেই বাজ পড়ার জায়গাটাতে পড়ে আছে শুধু সাদা ছাই। প্রতীক বলে উঠল, অবিশ্বাস্য। তুমি কথা বলতে পারছো প্রতীক? হ্যাঁ, আর কোনো ভয় নেই। সেই তান্ত্রিকের আত্মা মুক্ত হয়ে গেছে। ওর সমস্ত স্তম্ভন বিদ্যা ও কালো জাদুর ক্ষমতা শেষ হয়েছে। বাড়িতে ফোন করে দেখো তোমাদের মেয়ে কেমন আছে। ইলোরা ফোন করতেই ঋতুশ্রী ফোন ধরে বলল, মা, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। আমার আর টেম্পারেচার নেই। একটু আগে শুয়ে শুয়ে একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। তারপর ঘুম ভেঙে উঠতেই দেখি গা একদম ঠান্ডা। আমার এখন বেশ ভালো লাগছে। যাক, তুই বিশ্রাম নে। আমরা কালই ফ্লাইটে চলে আসবো কলকাতা। ফোনটা রেখে ইলোরা যোগেশ মামার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি নিশ্চিতভাবে জানলেন কি করে যে আমার কোনো ক্ষতি করতে পারবে না ওই তান্ত্রিক? এ তো খুব সোজা হিসেব মা। আজ পর্যন্ত তোমার পরিবারের প্রত্যেক সদস্যের ক্ষতি করেছে ওই তান্ত্রিক। তোমার প্রথম সন্তানকে নিয়ে গিয়েছে, তোমার স্বামীকে স্তম্ভিত করে রেখেছে, তোমার ছোট মেয়েকে বান মেরেছে, কিন্তু তোমার কোনো ক্ষতি করেনি সে। আর এই জায়গাটা দেবীর নিজের শক্তিক্ষেত্র। এখানে কোনো নারীর ক্ষতি মা বগলা হতে দেবেন কেন? তিনি তোমাকে রক্ষা করেছেন। কিন্তু সেই তান্ত্রিক এতদিন আমার কোনো ক্ষতি করেনি কেন? এতদিন তো আমি কলকাতাতেই ছিলাম। সেখানে আমার অনিষ্ট করতেই পারতো সে। হ্যাঁ, চেষ্টা সে করেও ছিল বহুবার, কিন্তু সে পারেনি। তার কারণ কি জানো? কি কারণ বাবা? কারণ তোমার গর্ভে যে স্বয়ং ভগবতী এসেছিল মা।
তোমার প্রথম সন্তান যখন এসেছিল সেদিনও এমনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছিল। তার শরীরের রং ছিল অস্বাভাবিক রকম উজ্জ্বল হলুদ। মা বগলায় স্বয়ং তোমার মেয়ে হয়ে জন্মেছিলেন। মধুচন্দ্রিমা সেই দিন এই পবিত্র গুহার মধ্যে, অর্থাৎ স্বয়ং দেবীর অধিষ্ঠান ক্ষেত্রেই তোমরা মিলিত হয়েছিলে। সেই কারণেই হয়তো আদ্যাশক্তি তোমার গর্ভে প্রবেশ করেছিলেন, আর সেই জন্যই তার আরাধ্য দেবীকে আবার নিজের কাছে ফিরিয়ে নেবার জন্য মরিয়া হয়ে পড়েছিল সেই তান্ত্রিক। প্রীতিকে নিয়ে সে কি করেছে বাবা? সে উত্তর তো আমারও অজানা মা। চলো গুহার ভেতরে গিয়ে দেখি যদি কোনো উত্তর পাওয়া যায়। ওরা তিনজনেই গুহার ভেতরে প্রবেশ করল। কয়েকটা বগুলা পাখি ডানা ঝাপটিয়ে বেরিয়ে গেল বাইরে। দিনের আলোতেও গুহার ভেতরটা বেশ অন্ধকার ও স্যাঁতস্যাঁতে। 2 পা এগোতেই ওরা দেখতে পেল জায়গাটা। তারপর যে দৃশ্য ওদের চোখে পড়ল তা দেখে তিনজনেরই শ্বাস প্রায় বন্ধ হয়ে গেল। যোগেশতান্ত্রিক শ্রদ্ধা ভরে কপালে হাত ঠেকিয়ে প্রণাম জানালো দেবীর উদ্দেশ্যে, আর ইলোরা হাউ হাউ করে কেঁদে উঠল শোকে। অনেক কষ্টে তাকে ফিরিয়ে আনা হলো সেখান থেকে। ইলোরা সারা জীবনেও কিছুতেই আর ভুলতে পারেনি সেই দৃশ্য। এখনো চোখ বুঝলেই সারা শরীর তার শিউরে ওঠে। গুহার ভেতরে একটা উঁচু জায়গার উপর শুয়ে আছে হলুদ বেলে পাথরে তৈরি একটা নিখুঁত শিশুকন্যার মূর্তি। ঠিক যেন 1.5 বছর বয়সী একটা হলুদ মেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। গায়ের লাল ফ্রকটা কালের নিয়মে খানিক ফ্যাকাশে হয়ে গেছে। পাণ্ডব বর্জিত সেই পাহাড়ি উপত্যকায় গুহার অন্ধকারে কত যুগ যে সে একাকী পড়ে রয়েছে তার কোনো হিসাব নেই। সারাদিন তাকে ঘিরে থাকে কয়েকটা বগুলা পাখি, আর হলুদ প্রস্রবণের উষ্ণ জল গুহার ভেতর চুইয়ে প্রবেশ করে নিরন্তর তার পা ধুইয়ে দেয়। শুনছিলে আমাদের আজকের নিবেদন সুদেব ভট্টাচার্যের লেখা গল্প পিঙ্গল কন্যা। গল্প পাঠে ছিল রণদীপ। অন্যান্য চরিত্রে নীল, অধ্যায়, দিতিপ্রিয়া, ইন্দ্রনীল, রণদীপ, পার্থ, ঋদ্ধি, বর্ণিশা, রুবিনা ও মহুয়া। শব্দ সংযোজন ও আবহ তৈরি করেছে ঋদ্ধি। নির্দেশনায় ছিলাম আমি স্মিতা। সহযোগিতায় ছিল নীল এবং লিও, আর এই পোস্টারটি ডিজাইন করেছে অভিব্রত। আচ্ছা, তোমরা তো জানোই এই মাস থেকে থ্রিলারল্যান্ডের শ্রোতাদের জন্য শুরু হয়ে গেছে গিভঅ্যাওয়ে কন্টেস্ট। মে মাসের 3য় গল্পে প্রশ্ন হলো, যোগেশতান্ত্রিক ইলোরার গলায় কিসের মালা পরিয়েছিল? সঠিক উত্তরটি পাঠিয়ে দাও আমাদের ফেসবুক পেজের ইনবক্সে, আর পেয়ে যাও একটি আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ। কেমন লাগলো আজকের গল্প? লিখে জানিও কমেন্ট বক্সে। গল্পটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা শেয়ার আমাদের আগ্রহ বাড়াতে অনেকটা সাহায্য করে। আজকের মতো এই অবধি। আসছি নতুন একটা গল্পকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থেকো, ভয়ে থেকো।